নমস্কার। কেমন যাবে শেয়ার বাজারের নতুন এপিসোড। বাজেট আসছে, বাজারে একটা প্রি বাজেট র্যালি তৈরি হচ্ছে। 24,000-এর ওপরে বাজার, 24,000 আমাদের এক্সপেক্টেড জায়গা ছিল। বাজার এখান থেকে কত দূর যেতে পারে? 25,000-এর ওপরে যাবে, না তার আগেই হয়তো বাজারের পিকটা হয়ে যাবে। নিফটি নিয়ে আলোচনা করব, ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব, এইসব তো হবেই। কিন্তু আজকের আমার যে এপিসোডটা, আমি এপিসোডের ক্যাপশনই রেখেছি যে বাজেটের পরে কোন কোন সেক্টরে র্যালি আসবে। আমি দুটো সেক্টরকে আজকে চয়েস করেছি, যেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আগে বর্তমান পরিস্থিতিটা নিয়ে একটু আলোচনা করি। বাজেটটা করবে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট। যতগুলো কোয়ালিশন গভর্নমেন্ট দেখা গেছে, বিশেষ করে ধরুন পিভি নরসিংহ রাওয়ের আমল থেকে আর কি, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবেগৌড়া, মনমোহন সিং, এই সমস্ত যে কোয়ালিশন গভর্নমেন্টগুলো হয়েছে, এই কোয়ালিশন গভর্নমেন্টের পরে কিন্তু বাজেট থেকে মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে। এটা একটা দুর্ধর্ষ বিষয়। কিন্তু এই কোয়ালিশন গভর্নমেন্টের ভেতরে মেকানিজমটা কী হয়, কেন এই ধরনের মুভমেন্টগুলোকে পাওয়া যেতে পারে, বা কোন কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি উপকৃত হতে পারে। এইবারে যদি ধরুন আমাদের এবছরের বা এবারের যে ভোটের যে কোয়ালিশন গভর্নমেন্টটা তৈরি হয়েছে, তার মধ্যে বিজেপি হচ্ছে 1 নম্বর দল এবং তার সঙ্গে সহযোগী বিভিন্ন দল যারা এনডিএর মধ্যে রয়েছে। যদি বিজেপির রেজাল্টটা দেখেন তাহলে পরে খুব চুলচেরা বিচার করলে দেখা যাবে যে বিশেষ করে আরবান এরিয়াতে বিজেপির রেজাল্টটা যথেষ্ট ভালো। বিজেপি যেখানে মূলত সমস্যায় পড়েছে সেটা হচ্ছে রুরাল এরিয়া। আমি রুরাল এরিয়ার ইকোনমি নিয়ে আপনাদের সঙ্গে বহুবার আলোচনা করেছি যে রুরাল এরিয়াতে প্রাইভেট স্পেন্ডিংটা বাড়তেই হবে, না হলে পরে মুখ থুবড়ে পড়বে ইত্যাদি ইত্যাদি। তাহলে এইবারে আমার রুরাল এরিয়ার দিকে যদি গভর্নমেন্টকে নজর দিতে হয়, এবং সেখানে কারা পার্টিসিপেট করছে, সেখানে অবশ্যই কিন্তু পার্টিসিপেট করছে বেশ কিছু আঞ্চলিক দল, যাদেরও কিন্তু মূল ফোকাসটা রুরাল এরিয়ার ওপরেই থাকবে। তার মানে রুরাল এরিয়াতে একটা গভর্নমেন্ট স্পেন্ডিং কিন্তু এইবারে আসবেই। এবারে রুরাল এরিয়াতে গভর্নমেন্ট স্পেন্ডিং যদি আসে, স্বাভাবিকভাবে প্রাইভেট যে প্লেয়াররা আছে তাদেরকেও কিন্তু রুরাল এরিয়াতে এবার অটোমেটিক্যালি বেশি নজরদারি করতে হবে। তা আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমাদের প্রয়োজন হচ্ছে পার্টিকুলার সেক্টরটা বোঝা, কোন সেক্টরে বেসিক্যালি এই ধরনের স্পেন্ডিংগুলো বা এই ধরনের মানুষের অর্থনৈতিক একটা ভাবনা, এটা কোন জায়গা থেকে আমরা পেতে পারি। তাহলে আমরা আরও স্পেসিফিক হয়ে গেলাম, রুরাল এরিয়ার উপরে আপাতত কিন্তু নজরটা থাকবে এই বাজেটে। তাহলে এই যে রুরাল এরিয়ার মধ্যে ঢুকছে, এই রুরাল এরিয়ার মধ্যে দুটো জায়গায় আমি আসছি, একটা এফএমসিজি ফ্যাক্টর, আরেকটা আসছে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। এফএমসিজিতে কারা বড় প্লেয়ার আছে? এফএমসিজিতে বড় প্লেয়ার অবশ্যই হিন্দুস্তান লিভার আছে, ডাবর আছে, ম্যারিকো আছে, আইটিসি আছে, ইত্যাদি ইত্যাদি। তা স্বাভাবিকভাবে তাদের বেনিফিটেড হওয়ার জায়গাটা সবচেয়ে বেশি। তা আমার হিন্দুস্তান লিভার এবং আইটিসির প্রতি আমার কিন্তু একটু দুর্বলতা আছে, এবং এরা দুজন কিন্তু পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকবে, এটা নিয়ে বলবার কোনো জায়গা নেই। এরা বাদে কারা আগামী দিনে হয়তো একটুখানি স্ট্যান্ড আউট পারফরমেন্স দিতে চলেছে, আমার মূল লক্ষ্য হচ্ছে সেই জায়গাটাকে ধরা। প্রথম যে স্টকটাকে নিয়ে বলি সেটা হচ্ছে কোলপাল, অর্থাৎ কলগেট পামোলিভ। এই স্টকটা বেসিক্যালি, এই স্টকটার অ্যানালিসিসটা আমি ঠিক যেভাবে করেছি সেই অনুযায়ী যদি আমরা আসি, আমি 3টে স্টক আমি এফএমসিজিতে দেবো এবং 3টে স্টক আপনাদেরকে আমি দেবো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। তো এফএমসিজিতে কোলপাল হচ্ছে আমার কাছে সবচেয়ে পছন্দের স্টক। এই স্টকটার একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু এই বাজেটের পরে আমরা কিন্তু আরও একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। কোলপালের বর্তমান যা পি রেশিও আছে, একটু হায়ার পি রেশিও আছে, এবং এর যে আমরা যে পেগ রেশিও বলি, সে পেগেও কিন্তু এটা একটু হায়ার দ্যান +1 রয়েছে। পায়াটাস্কি স্কোর রয়েছে কোলপালের 8-এ, অর্থাৎ এই হায়ার পায়াটাস্কি স্কোর মানে বুঝতেই পারছেন প্রচণ্ড ভালো ফাইন্যান্সিয়াল অবস্থা। ভ্যালুয়েশন ওয়াইজ একটু হায়ার, কিন্তু এটা যাওয়ার জায়গাও অনেকটা আছে, ইন্ডাস্ট্রি পিচ থেকে নিচে আসে এবং এখান থেকে কিন্তু আপ মুভমেন্টে আসতে পারে। দ্বিতীয় যে স্টকটা সেটা হচ্ছে ইমামি। ইমামির
পায়াটাস্কি স্কোর হচ্ছে 9, বর্তমানে পি রেশিও হচ্ছে 46, যেখানে ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটা লো, এবং এটারও কিন্তু একটু বলতে পারেন পেকটা প্রায় হচ্ছে হায়ার দ্যান 1 আছে, তার মানে একটু ভ্যালুয়েশনের দিক থেকে হায়ার সাইডে আছে, কিন্তু এই স্টকটারও মুভমেন্ট খুব ভালো মুভমেন্ট আসছে। 3 নম্বর স্টক হচ্ছে জ্যোতি ল্যাবরেটরিজ। এই স্টকটার মোটামুটিভাবে এফএমসিজি সেক্টরে এই স্টকটার অবশ্যই একটা বিরাট পারফরমেন্স আমরা আশা করছি। এর কিন্তু পেক আছে লেস দ্যান 1, যেটা আমাদের কাছে কোয়াইট ফেভারেবল। 48 আছে পি রেশিও, এবং এর পায়াটাস্কি স্কোর 8। তো স্বাভাবিকভাবেই এই তিনটে স্টক অর্থাৎ কোলপাল, ইমামি এবং জ্যোতি, এবং তার সঙ্গে অবশ্যই আমি বললাম হিন্দুস্তান লিভার এবং আইটিসি, যে এফএমসিজিটা একটু বলতে পারেন আন্ডার রেটেড হয়েছিল দীর্ঘদিন, সেখান থেকে একটা মুভমেন্ট আসছে, এবং মুভমেন্ট কতগুলো স্টকে এসেছে। এবার খুঁজে বার করার উপায় হচ্ছে যে কারা একেবারে রুরাল সেক্টরে গিয়ে উপস্থিত হচ্ছে এবং সেখান থেকে কি ব্যবসাটা করতে পারছে। আমি সেই কারণে জ্যোতি ল্যাবরেটরিজ, ইমামি, কোলপাল, এই তিনটে স্টককে কিন্তু বেসিক্যালি এদের মধ্যে থেকে বেছে নিলাম। এইবার চলে আসি ইনফ্রাস্ট্রাকচার সেক্টর। অবশ্যই বড় বড় যারা প্লেয়ার আছেন তারা তো থাকবেনই। আমি তিনটে স্টককে আপনাদের কাছে নিয়ে এসেছি। একটা হচ্ছে দিলীপ বিল্ডকন, আমি অনেকবার আগেও বলেছি, এটা নতুন কিছু নয়। দিলীপ বিল্ডকনের এই মুহূর্তে পি আছে 39, পেক রেশিও অবশ্যই লেস দ্যান 1, সেটা একটা খুব পজিটিভ আছে। পায়াটাস্কি স্কোর আছে 7। আনলাম পিএনসি ইনফ্রা, এই মুহূর্তে পি রয়েছে 14, পেক রেশিও অবশ্যই লেস দ্যান 1, পায়াটাস্কি স্কোর 5। আনলাম কেএনআর কনস্ট্রাকশনকে, এটার পেক রেশিও আছে লেস দ্যান 1, 13 আছে পি রেশিও, এবং পায়াটাস্কি স্কোর আছে 6। এই তিনটে স্টক আমার কিন্তু খুব পছন্দের স্টক থাকলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। বাজেট চলে যাওয়ার পরে কারেকশানে কিন্তু এই ধরনের স্টকগুলোকে আমাদেরকে নিতে হবে। এটা ফান্ডামেন্টাল, অবশ্যই একদম কমপ্লিটলি ফান্ডামেন্টাল আইডিয়া, টেকনিক্যালের সঙ্গে সহজভাবে কোনোভাবে যুক্ত নয়, কিন্তু স্টকগুলো একটা দীর্ঘদিনের একটা মুভমেন্টের জন্য রেডি হচ্ছে। ডিবিএল, পিএনসি ইনফ্রা, কেএনআর কনস্ট্রাকশন, এগুলো আমার কাছে বারবারে এসছে, সিম্পোজিয়ামেও আলোচনা করেছি, বাইরেও আলোচনা করেছি, আপনাদের সাথেও আলোচনা করেছি। এগুলো নিয়ে অনেক দিন ধরেই বলছি এই তিনটে স্টকের ক্ষেত্রে। আর নতুন যেটা আমরা এফএমসিজি সেক্টরে এলাম, সেখানে আমি বললাম হচ্ছে কোলগেট পামোলের, ইমামি এবং জ্যোতি ল্যাবরেটরিজ। আজকে শুরুটা এইভাবে হলো, এরপরে বাকি বিষয়গুলো নিয়ে আসছি। এবার সময় হচ্ছে কিছু অ্যানাউন্সমেন্টের। প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করি, সেটা হচ্ছে গত 7 তারিখ থেকে, অর্থাৎ গত রোববার থেকে আমার যে ডেরিভেটিভের যেটা অফলাইন ব্যাচ বেহালাতে হয় সেটা শুরু হয়েছে। নেক্সট ডে যে ডেরিভেটিভটা আছে সেটা আপনারা জানেন সেপ্টেম্বরের 29 তারিখ থেকে শুরু হচ্ছে। সেটা কিন্তু লাস্ট অফলাইন ডেরিভেটিভ ব্যাচ হবে, অর্থাৎ এরপরে আমি আর কোনো অফলাইন ডেরিভেটিভ ব্যাচ করব না। বেসিক্যালি রিজনটা আর অন্য কিছু নয়, বেসিক্যালি রিজনটা হচ্ছে অত্যাধিক চাপের মধ্যে পড়ে যাচ্ছি। তো অফলাইনে আমার স্টুডেন্টের যে জায়গাটাও আছে সেটা ভীষণ কম, তার ফলে আমি এখন অফলাইনটা কিন্তু আর এই অফলাইনের চাপটা নেব না, এবং যা হবে সেটা অনলাইনে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। যারা ডেরিভেটিভের অফলাইন করবেন বলে ভেবে রেখেছেন এখনও অবধি, হয়তো পরের ব্যাচগুলোতে ভাবছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই সেপ্টেম্বরে যেটা 29 তারিখের ব্যাচ শুরু হচ্ছে সেটার জন্য। এটা হচ্ছে 1 নম্বর অ্যানাউন্সমেন্ট। নেক্সট অনলাইন ডেরিভেটিভ ব্যাচটা 15 ডিসেম্বর শুরু হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে চান ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন শুরু করে দিন। হাতে অনেকটা সময় আছে, কিন্তু এটাও ঠিক যে হয়তো আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে হয়তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো অনেকেই ফোন করেছিলেন যে স্যার অনলাইন রেজিস্ট্রেশনের মানে অনলাইন ব্যাচটা রেজিস্ট্রেশনটা কবে শুরু হবে, তাদের জন্য আজকের বার্তাটা দিলাম যে নেক্সট অনলাইন আমার ডেরিভেটিভসের ব্যাচ শুরু হচ্ছে 15 ডিসেম্বর। তাহলে এই দুটো গেল। 29 সেপ্টেম্বরের অফলাইন ডেরিভেটিভ ব্যাচটা লাস্ট অফলাইন ডেরিভেটিভ ব্যাচ আমি করতে যাচ্ছি। অনলাইনের সেপ্টেম্বরের 1 তারিখের তো অবশ্যই রিসার্চ অ্যানালিসিসের ব্যাচ হচ্ছে। নেক্সট রিসার্চ অ্যানালিসিসের ব্যাচে অ্যানাউন্সমেন্ট পরে হবে। অনেকেই প্রশ্ন করছেন কেননা এখন আর জায়গা নেই, আপনাদের বলেছি যে ওইখানে আর এখন জায়গা করা যাবে না।
তাহলে গেল। এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাবের বিষয়। ডেরিভেটিভ ক্লাব আমাদের একটা বলতে পারেন ইনিশিয়েটিভ। যারা ডেরিভেটিভে কাজ করি তারা আমরা একসাথে ওই জায়গায় বসে আমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রতি বুধবার দিন এবং শনিবার দিন রাত্রিবেলা সেশন হয়, রেকর্ডেড সেশনটা দিয়ে দেওয়া হয়। আপনাদের প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়া হয়। আমি কল ডেভেলপ করে দিই, কিছু কীরমভাবে কি স্ট্র্যাটেজিগুলোকে করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়। দুটো করে 4টে কল আমার উইকলি আমরা তৈরি করি। আর যেটা থাকে সেটা হচ্ছে মান্থলি পুট সেলিং আইডিয়া এবং মান্থলি কল সেলিং। এখন কল সেলিংও দিচ্ছি, বেশ কিছু মান্থলি পুট সেলিং বা কল সেলিং আইডিয়া যেখান থেকে একটা নিশ্চিত রোজগারের সম্ভাবনা তৈরি হয়। তো সেইটা একটা করা হয়। তা নিফটি, ব্যাংক নিফটি এগুলো নিয়ে তো সম্পূর্ণ আলোচনা থাকে। এটা একটা কমপ্লিটলি এডুকেশনাল পারপাস একটা পজিশান। যারা ডেরিভেটিভে কাজ করছেন তারা অনেকেই উপকৃত হচ্ছেন বলে মনে হয় আর কি। তো যারা ডেরিভেটিভ ক্লাবে জয়েন করতে চান তারা অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি কিন্তু তারপরেই আপনাদের সাথে যোগাযোগ করে নেবো এবং সেখান থেকে কীভাবে কী করতে হবে সেটা জেনে যাবেন। এই হলো বিষয়। আর যারা এমনি সুইং ট্রেডিং কলস নিতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তার একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিলেই সুইং ট্রেডিং কলসের বিষয়ে জানতে পারবেন। এটা ইয়ারলি একটা ছোট্ট সাবস্ক্রিপশান আছে, সেটা দিয়ে এটা করা যায়। নিফটিতে 24,242-এর ওপরে যদি আপাতত বাজার থাকে তাহলে পরে 24,884 এবং 25,403 এই দুটো লেভেল মনে রাখবেন। 24,884 এবং 25,403 অবধি বাজারে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি নিচের দিকে ভেঙে যায়, 24,000-এর সাইকোলজিক্যাল লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে 23,771 এবং 23,282 অবধি বাজার নেমে আসতে পারে। নিফটির টোটাল ওভারঅল পজিশন কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোনোভাবে নেগেটিভ হয়নি। উইকলি চার্ট বলুন, ডেলি চার্ট বলুন, মান্থলি চার্ট বলুন, সমস্ত চার্টেই কিন্তু পজিটিভ একটা অবস্থান দেখাচ্ছে। ওপর দিকের লেভেলগুলোতে সেলিং আসবেই স্বাভাবিকভাবে, কিন্তু ওপর দিকের লেভেলগুলোতে সবসময় মনে রাখবেন ইমপ্লয়েড ভোলাটিলিটিটা ডাউন সাইডে চলে আসছে। তার ফলে হবে কি, আপসাইড মুভমেন্টগুলো কিন্তু খুব একেবারে জাস্টিফাইড মুভমেন্ট হবে এবং গিয়ে দেখবেন একটা বড় রেজিস্ট্যান্সে গিয়ে ধাক্কা খাচ্ছে। নিচের দিকে নামার সময় কিন্তু ইমপ্লয়েড ভোলাটিলিটি ইনক্রিজ করছে এবং তাতে কিন্তু নিচের দিকে সাপোর্টগুলো কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে। এখনো পর্যন্ত ধরুন 24,400 বা 24,200 লেভেলে যে সাপোর্ট রয়েছে, অর্থাৎ যা ওপেন ইন্টারেস্ট ডেভেলপমেন্ট আছে, তাতে কিন্তু মনে হচ্ছে না যে এইক্ষুনি এগুলো খুব একটা বাজে পজিশনের অবস্থান তৈরি হতে পারে, অর্থাৎ এই অবস্থানটা সহজে ভাঙবে না বলেই মনে হচ্ছে। তার মানে নিফটির ক্ষেত্রে কি পজিশন নেওয়া যেতে পারে? নিফটি কিন্তু এখনো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বললাম 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল না ভাঙে বা 24,242 যতক্ষণ পর্যন্ত না ভাঙে নিচের দিকে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ডিপে বাই করা যেতে পারে। আপ মুভমেন্টে কিন্তু অবশ্যই মনে রাখবেন 24,884 লেভেলটা কিন্তু ভাইটাল রেজিস্ট্যান্স এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই একটা বিরাট ধরনের একটা চাপের মুখে কিন্তু নিফটি পড়বেই। ব্যাংক নিফটি কিন্তু অপেক্ষাকৃত দুর্বল, অত্যন্ত দুর্বল। ব্যাংক নিফটি আপসাইডে উঠলে প্রচুর সেলিং আসছে। প্রত্যেকটা দিনের ব্যাংক নিফটির যদি আপনারা ক্যান্ডেলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপার লেভেল থেকে সেলিং আসছে, নিচ থেকে হয়তো একটু কুশনিং করার চেষ্টা করছে। ব্যাংক নিফটিতে যদি 51,923-এর নিচে চলে তাহলে পরে কিন্তু ব্যাংক নিফটি 51,234 এবং 50,576 অবধি নেমে আসতে পারে। ওপরের দিকে সিভিয়ার রেজিস্ট্যান্স ফেস করছে 52,612 এবং পরবর্তীকালে 53,788। তাহলে মোটের ওপর যেটা দাঁড়ালো, ব্যাংক নিফটি কিন্তু নিফটির থেকে অনেকটাই দুর্বল। ব্যাংক নিফটিতে সেলিং আসছে এবং ব্যাংক নিফটিতে কিন্তু যখন সেলিং আসছে তখন ইমপ্লয়েড ভোলাটিলিটি হাইলি ইনক্রিজ করে যাচ্ছে। আপসাইডে ওঠার সময় ইমপ্লয়েড ভোলাটিলিটি অত্যন্ত ডাউনে চলে আসছে, যার ফলে ওপরের লেভেলগুলোকে কিন্তু ক্রস করা ব্যাংক নিফটির পক্ষে খুব একটা সম্ভব হচ্ছে না। অর্থাৎ নিফটি ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটু বলতে পারেন অমিল লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই গেল নিফটি এবং ব্যাংক নিফটি। এবার আসছি আমার পোর্টফোলিও। আমার পোর্টফোলিওতে আমি 3টে স্টক আমি আমার জন্য নেব, অবশ্যই ট্রেডিং পারপাস। এটার মধ্যে কোনো ফান্ডামেন্টাল গল্প বা এখানে কোনো ইনভেস্টমেন্টের গল্প কিন্তু থাকে না। কমপ্লিটলি আমি আমার জন্য ট্রেডিং পারপাস 3টে করে স্টক আমার ভালো লাগলে আমি সেটাকে নিতে পারি। 1 নম্বর হচ্ছে আমার জিও ফাইন্যান্সিয়াল, আমার খুব পছন্দের স্টক মনে হচ্ছে। টেক মহিন্দ্রা একটা দুর্ধর্ষ ব্রেকআউট হয়েছে, অবশ্যই টেকনিক্যাল কারণ সবকটাই। এবং তারপরে আসছে র্যালিস ইন্ডিয়া।
পেস্টিসাইড এবং ওই সারটার তৈরির গল্প টল্প আছে। তো একটা ভালো মুভমেন্টের জন্য তৈরি হচ্ছে। তো যাই হোক, এই স্টকগুলো আমার পছন্দ হচ্ছে, আমার পোর্টফোলিওতে নিচ্ছি। তাহলে আজকে এটুকুই থাকলো। সকলে ভালো থাকবেন। আগামী দিনে আবার দেখা হবে নতুন একটা এপিসোডে নতুনভাবে। নমস্কার।